বাসর ঘরের দরজায় গিয়ে আরাবের মেজাজ যে পর্যায়ে পৌঁছালো। ভেতরে রিন্নি বসে আছে আর বাইরে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে আরাবের ছোট ভাই ফাহিম আর তার একজাক কাজিন। আরাব ঘরের দরজার সামনে আসতেই ফাহিম হাত বাড়িয়ে ব্যারিকেড তৈরি করলো, সাথে আরাবের চাচাতো বোন শাইলা আর মামাতো ভাই রিফাত। ফাহিম দাঁত বের করে বলল, থামুন ভাইজান, গেটে তো আব্বুর ভয়ে ছাড় দিয়েছেন, কিন্তু এই দরজার চাবিকাঠি আমাদের হাতে। 20,000 টাকা বের করুন, না হলে আজকে রাতে আপনাকে এই বারান্দায় দাঁড়িয়েই নক্ষত্র গুনতে হবে। আরব একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। রাত তখন 2:45। সে ক্লান্ত স্বরে বলল, ফাহিম, তোদের কি কমন সেন্স একদম নেই? টাকা কেন দেব? এটা আমার নিজের বাড়ি, নিজের ঘর, আর যে ভেতরে আছে সে এখন আমার লিগ্যাল ওয়াইফ। তোরা কোন লজিকে আমার পথ আটকাচ্ছিস? শাইলা চিবুক উঁচিয়ে বলল, লজিক দিয়ে বিয়ে হয় না ভাইয়া, রিচুয়াল দিয়ে হয়। টাকা না দিলে আজ রিনি ভাবির সাথে আপনার দেখা হওয়া ইম্পসিবল। আরাপ এবার সত্যি খেপে গেল। শোন, আমার টাকাগুলো সব হালাল উপায়ে কামানো। দিনরাত ল্যাবে খাটুনি দিয়ে স্টুডেন্টদের খাতা দেখিয়ে আমি এই সেভিংস করেছি। তোদের এই অন্যায্য আবদার পূরণ করার জন্য আমি টাকা গাছ থেকে পারি না। স্যার বলছি, ফাহিম নাসর বান্দা, টাকা না দিলে ছাড়বো না। আপনি তো কিপ্টের এক শেষ। ভাবির ভাগ্য খারাপ যে আপনার মতো এক রবটের পাল্লায় পড়েছে। আরব পকেট থেকে ম্যানিব্যাগ বের করলো। সবাই ভাবলো টাকা দেবে, কিন্তু আরব ম্যানিব্যাগ থেকে একটা ছোট কাঁচি বের করলো। ফাহিমরা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। আরব গম্ভীর মুখে বলল, তোরা যদি আর 1 মিনিট আমার পথ আটকাস, তবে কাল থেকে তোদের সবার নেট কালেকশন আমি ডিসকানেক্ট করে দেব। আর ফাহিম, তোর বাইকের চাবি অলরেডি আমার পকেটে। চাবি চাস নাকি টাকা চাস? আরাবের রণমূর্তি দেখে কাজিনরা একে অপরের দিকে তাকালো। আরাব ধমক দিয়ে বলল, রাস্তা স্যার, আমার ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। ফাহিম বিড়বিড় করে বলল, আস্ত একটা হিটলার। ভাবি যে কিভাবে এর সাথে রাত পার করবে আল্লাহই জানে। তারা অনিচ্ছা সত্ত্বেও পথ ছেড়ে দিল। আরাব গটগট করে ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে লক করে দিল। ঘরের ভিতর রিন্নি খাটের মাঝখানে জড়সড় হয়ে বসেছিল। দরজার ওই বিকট শব্দে সে প্রায় লাফিয়ে উঠল। সে দেখল আরাব শেরওয়ানির কলারটা ঢিলে করছে আর তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আরব রিন্নির দিকে তাকিয়ে গলা স্বর সপ্তমে চড়িয়ে বলল, আমার ওই ভাই আর কাজিনরা কি নিজেদের ডাকাত মনে করে? বিয়ের শুরু থেকে শুধু টাকা আর টাকা। আমার হালার টাকাগুলো নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। আপনি কি এদেরকে কিছুই বলতে পারেন না? রিন্নি ঘোমটার নিচ থেকে টেনে টেনে বলল, ওরা তো মজা করছিল স্যার, বাসরাতে সবাই এমন করে। মজা? আরাব হাত ধরে বলতে শুরু করলো, মজা আর চাঁদাবাজির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে মিস রিন্নি। আপনি আর আপনার পরিবার মিলে আমার মাথাটা আজ চিবিয়ে খেয়েছেন। এখন আমার পরিবারও শুরু করলো। কেটে টাকা দিলাম, কাজী সাহেবকে এক্সট্রা দিলাম, এখন আবার দরজায়। আপনি কি জানেন এই টাকা দিয়ে আমি ল্যাবের জন্য একটা নতুন স্পেকট্রোমিটার কিনতে পারতাম? রিন্নি এবার বিরক্ত হয়ে ঘুমটা সরিয়ে ফেলল। চুপ করুন তো, বাসর রাতে কেউ স্পেকট্রোমিটারের কথা বলে? আপনি কি সারা জীবন এই খিটখিটে বুড়ো হয়েই থাকবেন? আমার কত ইচ্ছা ছিল আপনি ঘরে ঢুকে আমার প্রশংসা করবেন, একটা গান শোনাবেন, আর আপনি আসছেন টাকার হিসাব নিয়ে। আরব খাটের এক কোণায় ধপাস করে বসলো। প্রশংসা? আপনার প্রশংসা করার মতো মুড কি রেখেছেন আপনারা? আর গান? ওই তানিমকে ডেকে নিয়ে আসুন,
সে গিটার বাজিয়ে আপনাকে গান শোনাবে। আমি এখন শুধু ঘুমাতে চাই। রিন্নি এবার ফেটে পড়ল। যান, ঘুমান গিয়ে, সোফায় গিয়ে ঘুমান। আমি একাই এই খাটে থাকবো। আপনাকে বিয়ে করাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ইকুয়েশন ছিল। আরাম চশমাটা টেবিলের উপর রেখে রিন্নির দিকে ঘুরল। তার রাগটা হঠাৎ করে যেন একটু কমে এলো। সে দেখল রিন্নির চোখে পানি টলমল করছে, আর নীল বেনারসিতে তাকে আসলে অপার্থিব সুন্দর লাগছে। আরাম একটু নরম স্বরে বলল, রিন্নি, আমি আসলে ওই ফাহিমদের ওপর বিরক্ত ছিলাম, আপনার ওপর নয়। রিন্নি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, লাগবে না আপনার সাফাই। আপনি তো আমাকে শুধু প্রজেক্ট মনে করেন। যান, আপনার প্রজেক্টের ফাইল নিয়ে বসে পড়ুন। আরাম এবার রিন্নির একটু কাছে সরে এলো। রিন্নির হাতটা ধরার চেষ্টা করতেই রিন্নি হাত সরিয়ে নিল। আরাব বিড়বিড় করলো, উফ, ল্যাবের রিয়াকশন হ্যান্ডেল করা সহজ, কিন্তু এই মেয়েকে হ্যান্ডেল করা তো দেখছি অসম্ভব। আরাব হঠাৎ রিন্নির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগ করেছেন? আচ্ছা মানছি, আমার বিহেভিয়ারটা একটু আনব্যালেন্স ছিল, কিন্তু আপনি কি জানেন এই নীল শাড়িতে আপনাকে দেখলে যে কেউ তার লজিক হারিয়ে ফেলতে পারে, এমনকি আমার মতো রবটও। রিন্নি এবার আর চোখে তাকালো। সত্যি বলছেন নাকি এটাও আপনার কোনো থিওরি? আরাব পকেট থেকে সেই মুখমলের ছোট বক্সটা বের করলো। ভেতর থেকে একটা হীরের নাকফুল বের করে রিন্নির সামনে ধরলো। এটা ওই টাকা দিয়ে কেনা না যা ফাহিমরা চাচ্ছিল। এটা আমি আলাদা করে রেখেছিলাম আপনার জন্য। ন্যাকামি ছেড়ে এটা পড়ুন তো। রিন্নি নাকফুলটা দেখে এক মুহূর্তের জন্য সব রাগ ভুলে গেল। সে টেনে টেনে বলল, আপনি নিজের হাতে পরিয়ে দিন। আরাব নাকফুলটা পরিয়ে দেওয়ার সময় রিন্নির গালের খুব কাছে চলে এলো। রিন্নির নিঃশ্বাসের গতি বেড়ে গেল। আরাব রিন্নির চোখের দিকে তাকিয়ে বলল, রিন্নি, বাসরাতে মানুষ অঙ্ক করে না ঠিকই, কিন্তু আজ আমি আপনাকে একটা নতুন ইকুয়েশন শেখাতে চাই, যেখানে রাগ প্লাস অভিমান সমান সমান ভালোবাসা। রিনি এবার হাসলো। আপনি তো রোমান্টিক কথাও ফিজিক্স মিশিয়ে বলেন স্যার। আরাব রিন্নির থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল, কারণ ফিজিক্স মানেই হলো সত্য, আর সত্যটা হলো আমি আপনাকে ছাড়া আমার লাইফের কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই জানালার ওপাশ থেকে ফাহিমের গলা শোনা গেল, ভাইজান, লজিক কি শুরু হয়েছে নাকি এখনও টাকার শোকে আছেন? আরাব আবার খেপে গিয়ে জানালার দিকে চেঁচিয়ে বলল, ফাহিম, তোকে যদি আমি কাল সকালে জ্যান্ত কবর না দিয়েছি তবে আমার নাম আরাব চৌধুরী না। বাঘ এখান থেকে। রিন্নি খিলখিল করে হেসে উঠল। আরাব আবার রিন্নির দিকে ফিরল। শুনুন রিন্নি, আমাদের জীবনটা হয়তো এই টম আর জেরির মতোই কাটবে। আমি তাড়া করব আর আপনি ন্যাকামি করে পালাবেন। রাজি? রিনি আরাবের কাঁধে মাথা রেখে বলল, রাজি স্যার, তবে শর্ত একটাই, ল্যাবে কিন্তু এখনও আমি আপনার স্টুডেন্ট, সেখানে স্যার দিতে হবে। আরাব রিন্নির চুলে বিলি কেটে দিতে দিতে বলল, সেটা ল্যাবে গিয়ে দেখা যাবে, এখন আপাতত নো মোর ফিজিক্স, শুধু আমরা। আচ্ছা, আশা করি সুন্দর হয়েছে তোমার। রিন্নি অবাক হয়ে বলল, মানে? আরাম নির্লিপ্ত কণ্ঠে বলল, মানে আর 5টা বাসর রাতের মতোই তো রোমান্টিক হলো। এবার বই বের করো, সামনের মাসেই তোমার ফাইনাল পরীক্ষার তারিখ দিয়ে দিবে। রিনি ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করলো, এটাই বাকি ছিল। স্বপ্ন সত্যি হলে গেল। এমন এত স্বপ্ন দেখলাম, তা পূরণ হলো না, এটাই হতে হলো। শালা খাচ্ছর একটা, তোর বাচ্চা তোকে রাতে শান্তিতে ঘুমাতে দিবে না দেখিস। আরাম নিজের চশমাটা পরে বলল, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার বই বের করো। রিনি কপাল হাত, মন পড়তে পারে নাকি আপনি? আরাম, সময় নষ্ট করছো। রিনি, বই আনিনি সাথে। আরাম এবার চিৎকার করে উঠল, কি? তাহলে তুমি আসছো কেন? রিনি, আরে আজব তো, কখনো শুনছে
মেয়ের সাথে করে বই খাতা নিয়ে আসে, খাট আসবাবপত্র নিয়ে আসে। আরাপ, তুমি স্টুডেন্ট, তুমি বই আনবা, এটাই তোমার একমাত্র জীবনসঙ্গী। রিনি। আবার শুরু হলো জ্ঞান। তাহলে আপনি কে? আরাপ হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। হঠাৎ কিছু একটা মনে পড়তে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো, হাতে তার রিনির ক্লাসের বই। এক বিশ্বজয়ী হাসি দিয়ে আরাপ বলল, আমি তো ভুলেই গেছিলাম, আগের বছরের ফাহিমের বই তো এখনো আছে। তাড়াতাড়ি আসো আর পড়া শুরু করো। রিনি উপরের সিলিং ফ্যানে দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলল। ধন্যবাদ এত রোমান্টিক এক রাত আমায় উপহার দেওয়ার জন্য, শালা হিটলার। বাসরাতে সেই তথাকথিত রোমান্টিক আবহাওয়া সকাল হতে না হতেই কর্পূরের মতো উড়ে গেল। সকাল 7টা বাজে। রিনি অঘরে ঘুমাচ্ছে। ঠিক তখন তার কানের কাছে বিকট শব্দে একটা অ্যালার্ম বেজে উঠল। রিনি ধরফর করে উঠে দেখল আরাপ চৌধুরী ফ্রেশ হয়ে ইস্ত্রি করা শার্ট পরে একদম রেডি, হাতে একটা স্টপ ওয়াচ। আরাপ গম্ভীর মুখে বলল, গুড মর্নিং মিসেস চৌধুরী। আপনার হাতে ঠিক 15 মিনিট সময় আছে ফ্রেশ হওয়ার জন্য। 8টার মধ্যে ব্রেকফাস্টিং টেবিলে রিপোর্ট করতে হবে। মনে রাখবেন, আজ আমার 8:30টায় ইউনিভার্সিটি ল্যাবে ভাইবা আছে। রিনি চোখ কসলাতে কসলাতে টেনে টেনে বলল, স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আজ আমাদের বাসরাতের পরের সকাল। মানুষ আজ বেড়াতে যায় আর আপনি যাচ্ছেন ভাইবা দিতে। আর আমাকে কেন তুলছেন? আরাপ চশমাটা নাকের ডগায় নামিয়ে বলল, কারণ আপনি এখন এই বাড়ির বড় বউ। আব্বু আর আম্মু ডাইনিং টেবিলে অপেক্ষা করছেন। নিউটনের ফার্স্ট ল অনুযায়ী বাহিক বল প্রয়োগ না করলে আপনার এই ঘুম ভাঙতো না। সো বি কুইক। রিনি বালিশটা ছুঁড়ে মারল আরাবের দিকে। যান আপনি আপনার ল্যাবে, আমি যাব না। আমি আজ সারা দিন ঘুমাবো। আরাব খুব সাবধানে বালিশটা ক্যাচ ধরল। রিনি, ন্যাকামিটা ড্রয়িং রুমের জন্য তুলে রাখুন। এখন যদি আপনি না উঠেন আর তবে আমি কিন্তু ফাহিমকে ডেকে বলবো আপনাকে বালতি ভরে ঠান্ডা পানি দিয়ে আপনাকে ভিজিয়ে দিতে। সে দরজার বাইরের কত পেতে আছে কাল রাতের প্রতিশোধ নেওয়ার জন্য। রিনি গজগজ করতে করতে বিছানা ছাড়ল। মনে মনে বলল, দাঁড়ান রাক্ষস সাহেব, আপনার ব্রেকফাস্টিং আজ আমি ঐতিহাসিক বানাচ্ছি। ডাইনিং টেবিলে বসে আফজাল চৌধুরী আর রোকেয়া বেগম গল্প করছিলেন। আরাপ শান্তভাবে খবরের কাগজ পড়ছে। রিনি রান্নাঘর থেকে চা আর নাস্তা নিয়ে এলো। তার মুখে এক শয়তানি হাসি। সে আরামের চায়ের কাপে চিনির বদলে 3 চামচ লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। রিনি খুব নম্রভাবে কাপটা আরামের সামনে রেখে বলল, নিন স্যার, আপনার স্পেশাল চা। আপনার ব্রেন সার্ভ হবে। আফজাল সাহেব খুশি হয়ে বললেন, দেখলি আরাম, মেয়েটা কত যত্ন করে তোকে চা দিচ্ছে। তুই তো শুধু অ্যাসাইনমেন্ট আর ল্যাব বুঝিস। আরাম কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল। রিনি আর চোখে তাকিয়ে আছে কখন আরাম মুখ থেকে চা ছিটকে বের করবে আর ঝগড়া শুরু হবে। কিন্তু একই, আরাম খুব স্বাভাবিকভাবে পুরো চুমুকটা গিলে ফেলল। তার চেহারায় কোনো পরিবর্তন নেই। আরাম কাপটা নামিয়ে রেখে রিনির দিকে তাকিয়ে বলল, চায়ের সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা আজ একটু বেশি, যা হাইপারটেনশনের জন্য ভালো না। তবে গোলমরিচের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিটা বেশ রিফ্রেশিং। থ্যাংক ইউ রিনি। রিনি হাঁ করে তাকিয়ে রইল। আপনি আপনি এই চা খেলেন কিভাবে? আরাপ মুচকি এসে বলল, আপনার মনে নেই রিনি, আমি ল্যাবে মাঝে মাঝে HCl আর NaOH এর রিয়াকশনও হ্যান্ডেল করি। এই লবণ মরিচ তো সেফ ডাল ভাত। আফজাল চৌধুরী কিছু না বুঝেই বললেন, কি বলছি সেসব? ফিজিক্স কেমিস্ট্রি চা কি ভালো হয়েছে? আরাব বাবার দিকে তাকিয়ে বলল,
হ্যাঁ আব্বু, তবে রিনি হয়তো চাচ্ছিল আমি যেন আজ সারাদিন ঘামতে থাকি। যাই হোক গিন্নি, আপনার জন্য একটা গিফট আছে। আরব পকেট থেকে একটা খাম বের করে রিনির সামনে ধরলো। রিনি ভাবলো হয়তো কোনো জুয়েলারি বা গিফট ডাউসার। খুশিতে খামটা খুলতেই তার মুখ নীল হয়ে গেল। ওটা একটা নতুন রুটিন। আরব বলল সংসার চালানোর একটি নির্দিষ্ট ডাইনামিকস থাকা দরকার। এই রুটিনে আপনার রান্নাবান্না, আমার ল্যাব শিডিউল আর আপনার স্টাডি আওয়ারস সব ফিক্স করে দিয়েছি। ন্যাকামি করার জন্য দিনে মাত্র 30 মিনিট বরাদ্দ রাখা হয়েছে। ওকে। রিনি এবার ফেটে পড়ল। আপনি কি আমাকে আপনার ল্যাবের রোবট পাবেন? আমি এই রুটিন মানি না। রোকেয়া বেগম এবার বিরক্ত হয়ে বললেন, আরাব, তুই কি শুরু করলি? মেয়েটা মাত্র এ বাড়িতে এলো আর তুই ওকে রুটিন ধরিয়ে দিচ্ছিস। আরাব শান্ত গলায় বলল, আম্মু, ডিসিপ্লিন সারা লাইফ মানেই হলো অলসতা বেড়ে যাওয়া। আমি চাই না আমাদের সংসারটা ডিসঅর্ডার হয়ে যাক। আরব ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর রিনি ফাহিমের সাথে জট বাঁধল। ফাহিম কাল রাতে টাকার শোকে এখনও কাতর। রিনি বলল, ফাহিম, তোর ভাই তো আস্ত একটা জল্লাদ। ওকে একটা শিক্ষা দিতে হবে। ওর ল্যাপটপের পাসওয়ার্ড জানিস? ফাহিম চোখ চকচক করে বলল, জানি ভাবি। ওটা সবসময় ওর প্রিয় কোনো ফিজিক্সের ধ্রুবক কনস্ট্যান্ট থাকে। আজ বোধহয় প্লাক্স কন্ট্যান্ট রেখেছে। রিনি বলল, ঠিক আছে, আমরা ওর ল্যাপটপে একটা এমন ভাইরাস ঢুকাবো যে ওটা খুললেই শুধু তানিন ভাইয়ের সেই বিরহী গান বাজবে। তাতে যদি মন না ভরে আমারে টাকিও পাখি। ফাহিম হেসেই অস্থির। মারাত্মক আইডিয়া ভাবি। ভাইয়া তো গান শুনলে এমনিতেই খেপে যায়, আর তানির ভাইয়ের গান শুনলে তো হার্ট অ্যাটাক করবে। বিকেলে আরাব বাসায় ফিরল। তার হাতে একটা বড় ফাইল। সে ঘরে ঢুকে ল্যাপটপটা খুললো একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য। রিন্নি দরজার আড়ালে দাঁড়িয়ে ফাহিমের সাথে উকি দিচ্ছে। আরাব পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ এন্টার করতেই পুরো ঘরে ফুল ভলিউমে তানিরের সেই করুণ সুর বাজতে শুরু করলো। আমারে তুমি মনের কথা কয়ো, ও ও ও। আরাব চমকে এক হাত লাফিয়ে উঠল। সে বারবার মিউট করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই হচ্ছে না। ল্যাপটপের স্ক্রিনে তানিনের একটা ফানি ছবি বারবার লাফাচ্ছে। আরাব চিৎকার করে বলল, ফাহিম, রিন্নি, এ কার কাজ? রিন্নি ঘর থেকে বেরিয়ে এসে খুব নিরীহ মুখে বলল, কি হয়েছে স্যার? ল্যাপটপ কি কবিতা আবৃত্তি করছে? বাহ, আপনার ল্যাপটপ তো বেশ রোমান্টিক হয়ে গেছে। আরব ল্যাপটপটা বন্ধ করে দিয়ে রিন্নির সামনে এসে দাঁড়ালো। রিন্নি একটু পিছিয়ে গেল। আরব তার চোখের চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। আরব নিচু গলায় বলল, খুব আনন্দ হচ্ছে না? আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো এখন অ্যাক্সেস করতে পারছি না। আপনি জানেন এই রেজাল্ট কি হতে পারে? রিন্নি ঢোক গিলে বলল, কি? আরাফ হঠাৎ রিন্নির খুব কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরল। রিন্নি থতমত খেয়ে গেল। আরাফ ওর কানের কাছে মুখ নিয়ে বলল, রেজাল্ট হলো এখন থেকে আপনার ওই রুটিনে শাস্তি হিসেবে একটা নতুন চ্যাপ্টার যোগ হবে। যতক্ষণ না আমি ফাইলটা রিকভার করছি ততক্ষণ আপনাকে আমার সাথে এই ঘরে বসে তানিনের সব গান শুনতে হবে। কোনো ন্যাকামি চলবে না। রিনি চোখ বড় বড় করে বলল, কি আপনিও তানিন ভাইয়ের গান শুনবেন? আরাফ হাসলো, শুনবো না কেন? বিরহী গান তো ভালোই, তবে আমি শুনবো না। আমি শুধু রেকর্ডার চালিয়ে দিয়ে হেডফোন কানে দিয়ে ঘুমাবো, আর আপনি জেগে থেকে ওটা শুনবেন। রিন্নি কাসুমাসু করে বলল, সরি স্যার, আর করব না। পাসওয়ার্ডটা ফাহিম জানে, ও ঠিক করে দেবে। আরাব রিনিকে ছেড়ে দিয়ে কপালে একটা হালকা টোকা দিল। টমকে জব্দ করা সহজ না জেরি। এবার জলদি চা বানিয়ে নিয়ে আসুন, আর এবার যেন লবণ না থাকে।
সকাল বেলাটা আরাব চৌধুরীর জন্য সাধারণত খুব সুশৃঙ্খল হয়। সে ঘুম থেকে উঠে ক্যালেন্ডার দেখে তারপর এক কাপ কড়া চিনি ছাড়া ব্ল্যাক কফি খেয়ে নিজের ল্যাবের শিডিউল চেক করে। কিন্তু আজ সকালটা শুরু হলো অন্যভাবে। ডাইনিং টেবিলে বসে আরাব দেখলো তার চিরচেনা সাদা পোর্সিলিনের কাপে কফির বদলে এক কাপ ঘোলাটে চা রাখা, আর পাশের চেয়ারে বসে রিনি খুব আয়েশ করে একটা পাউরুটি চিবোচ্ছে। আরাব ব্রু কুঁচকে চায়ের দিকে তাকালো। মিসেস চৌধুরী, এটা কি চা নাকি কোনো ড্রেনের ময়লা পানি? আর আমার কফি কোথায়? আরবের কণ্ঠস্বরে ফোরের গম্ভীর্য তখন স্পষ্ট। রিনি পাউরুটির টুকরোটা গিলে খুব মিষ্টি করে একটা হাসি দিল। স্যার, কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যাফেইন আপনার নিউরনগুলোকে উত্তেজিত করে দেয়। তাই আমি ভাবলাম আমাদের দেশি ময়লা চা আপনার নার্ভকে একটু শান্ত করবে। এতে আদা, তেজপাতা আর এক চিমটি কালো জিরে আছে। আরাব কাপটা একটু দূরে সরিয়ে দিয়ে বলল, মশলা চা? আপনি কি জানেন ব্ল্যাক কফি ছাড়া আমার দিন শুরু হয়? আর কালো জিরা? আপনি কি চা বানাচ্ছেন নাকি কবিরাজি ওষুধ? রিনি এবার মুখটা একটু বাংলা প্যাঁচের মতো করলো। আমি অনেক কষ্ট করে ভোরবেলা উঠে এটা বানিয়েছি স্যার। আপনি তো শুধু খুদ ধরেন। কাল রাতে যে আমি আপনার ওই শার্টের বোতাম লাগিয়ে দিলাম তারও কোনো ক্রেডিট নেই। আরব তেড়ে ফুঁড়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাড়ির কর্তার প্রবেশ ঘটল। আফজাল চৌধুরী গায়ে একটা হাফ হাতা গেঞ্জি দিয়ে লুঙ্গিটা একটু মালকোসা মেরে টেবিলে এসে বসলেন। ছেলের গরম মেজাজ দেখে তিনি তর্জনী উঁচিয়ে হুঙ্কার দিলেন, খবরদার আরাব, সকালেই মেয়েটাকে বকছিস কেন? তোর কি মুখে মধু নেই? মারিনি। ও কি বলছে রে তোকে? আমাকে বল। আজ ওর একদিন কি আমার একদিন? রিন্নি সাথে সাথে আফজাল সাহেবের দিকে ঘুরে গিয়ে ছলছল চোখে চাইল। আঙ্কেল, মানে আব্বু, স্যার বলছেন আমার চা নাকি ড্রেনের পানির মতো। আমি নাকি কিছুই পারি না? আফজাল চৌধুরী এবার রেগে মেগে মেজে কাঁপিয়ে বললেন, কি ড্রেনের পানি? আরাব, তোর জিভ কি লোহার হয়ে গেছে? মা কত যত্ন করে আদা তেজপাতা দিয়ে চা বানিয়েছে। এটা তো স্বাস্থ্যের জন্য ভালো। তুই কি জানিস আদা খেলে লিভার ভালো থাকে? আরাব অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আদা খেলে লিভার ভালো থাকে ঠিক আছে, কিন্তু চাটা বিস্বাদ। আর ও কেন? আমার কফিটা ফেলে দিল। ফেলে দিয়েছে, ভালো করেছে। তুই তো একটা কালো কঙ্কাল হয়ে যাচ্ছিস কফি খেয়ে খেয়ে। আজ থেকে তুই এই মশলা চাই খাবি। আর যদি মাকে বকিস তবে আমি তোর ওই R15 বাইকটা বিক্রি করে দিয়ে একটা পুরনো ভাঙাচোরা ভ্যান গাড়ি কিনে দেব। ওইটা চালিয়ে ল্যাবে যাবি। আরাম এবার চুপ হয়ে গেল। সে জানে তার বাবা একবার যা বলে তা করে ছাড়ে। রিন্নি আর চোখে আরাবকে একটা ভিক্টোরি সাইন দেখালো। আরাব বিড়বিড় করে বলল, বাঘের ঘরে এখন শিয়ালের রাজত্ব চলছে। নাস্তা শেষ করে আরাব যখন নিজের ঘরে ল্যাপটপ ব্যাগ গুছাচ্ছিল তখন ফাহিমকে দেখলো পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। ফাহিমের হাতে একটা নীল রঙের লেটার প্যাড। সে খুব সাবধানে চারদিকে তাকাচ্ছে। রিন্নি দরজার আড়ালে দাঁড়িয়ে ফাহিমকে ইশারা করলো। ফাহিম ঘরে ঢোকার আগেই রিন্নি ওকে ঝাপটে ধরে এক পাশে নিয়ে এলো। কি খবর ফাহিম সাহেব? ওই নীল প্যাডটা কার জন্য? রুম্পার রিন্নির কণ্ঠস্বরে ডিটেকটিভের মতো ধার। ফাহিম ভূত দেখার মতো চমকে উঠে নিজের বুক চেপে ধরল। ভাবি, আপনি এখানে? মানে এটা আসলে এটা কিছু না। রিন্নি প্যাডটা ছো মেরে কেড়ে নিল। ভেতরে চোখ বুলিয়ে দেখলো লেখা নয় না। রিন্নি হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। ফাহিম, তোর ভাই তোকে ফিজিক্স শেখাতে শেখাতে তোকে কবি বানিয়ে দিয়েছে রে। কিন্তু এই চিঠি যদি আব্বুর হাতে পড়ে তবে তোর ওই হার্ট রেট চিরতরে 0 হয়ে যাবে। ফাহিম
প্রায় রিন্নির পা ধরতে বাকি রাখলো। ভাবি, দয়া করে এটা ভাইয়াকে বলবেন না। ভাইয়া জানলে আমাকে ল্যাবে নিয়ে গিয়ে কোনো বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে দেবে। রিনি একটা শয়তানি হাসি দিয়ে চিঠিটা ফাহিমের হাতে ফিরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কাল সকালে স্যার যখন আমাকে ভাইবা নেওয়ার ভয় দেখাবে, তখন তুই মাঝখানে এসে এমন কোনো একটা কাণ্ড করবি যাতে স্যারের মনোযোগ ঘুরে যায়। আর হ্যাঁ, ফ্রিজে রাখা ওই চকলেট আইসক্রিমটা আজ আমার রুমে পৌঁছে দিবি, মনে থাকবে? ফাহিম কাছুমাছু করে বলল, মনে থাকবে ভাবি। আপনি তো দেখি ভাইয়ার চেয়েও বড় রাক্ষস। বিকেলে আরাবের মা রোকিয়া বেগম ড্রয়িং রুমে বসে সুই সুতা দিয়ে কাজ করছিলেন। ঠিক তখন তিনি দেখলেন ফাহিম আর রিন্নি সোফায় এক কোণে বসে খুব নিচু স্বরে সলাপ পরামর্শ করছে। রিন্নি বলছে, ফাহিম, নয়নার ছোট ভাইটাকে ম্যানেজ করতে হবে। ওকে একটা ভিডিও গেম কিনে দিলেও আমাদের হয়ে কাজ করবে। ফাহিম বলল, কিন্তু ভাবি, টাকা কোথায়? ভাইয়া তো সব আমার পকেট মানি কেটে দিচ্ছে। রিনি ফিসফিস করে বলল, টাকা আমি দেব। স্যারের মানিব্যাগ থেকে গতকাল রাতে আমি 500 টাকার একটা নোট সরিয়েছি। ওটাকে আমার সার্ভিস চার্জ হিসেবে ধরবো। রোকেয়া বেগম সুইচটা কাপড়ে গেঁথে রেখে কড়া চোখে ওদের দিকে তাকালেন। রিন্নি, ফাহিম, তোমরা ওখানে বসে কি করছো? আর রিন্নি, তুমি কি আমার বড় ছেলের পকেট কাটতে শুরু করেছো? রিন্নি ভ্যাবাসেকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। আম্মা, ওটা আসলে স্যার আমাকে বলেছিলেন ওনার ব্যাগ থেকে খরচ টাকা নিতে। রোকেয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, আমি কি অন্ধ? আমি দেখছি তোদের কর্মকাণ্ড। একজন তো বিয়ে করে এসে এই বাড়িটাকে যাত্রা প্যান্ডেল বানিয়ে ছেড়েছিস। আর ফাহিম, তুই কি পড়াশোনা ছেড়ে এখন ভাবির সাথে মিলে মাস্তানি শুরু করলি? তোদের বাবাকে না বলা পর্যন্ত তোদের শিক্ষা হবে না। রিন্নি তাড়াতাড়ি রোকেয়া বেগমের পাশে গিয়ে বসল। খুব নরম গলায় বলল, আম্মা, আপনি তো বড় বড় সেলাই করেন। আপনার হাতের কাজ কি সুন্দর। ওই যে নীল চাদরটা বানাচ্ছেন, ওটা যদি শেষ করেন তবে আমি ওটাতে একটা সুন্দর লেস লাগিয়ে দেব। স্যার বলেছিলেন আপনি নাকি খুব ভালো এমব্রয়ডারি করেন। আরাবের নাম শুনে রোকেয়া বেগমের রাগ একটু পানি হলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরাবটা তোকে এইসব বলেছে? ও তো নিজের চশমার ফ্রেম সারা কিছু চোখে দেখে না। যাই হোক, তুই ন্যাকামি কমিয়ে রান্নায় একটু মনোযোগ দে। কাল কিন্তু তোর বাবার বাড়ি যাওয়ার দিন। কিছু মিষ্টি না বানালে মানুষ কি বলবে? রিন্নি হাঁপ ছেড়ে বাঁচল। সে ফাহিমকে চোখ টিপল। রাত 10টা। আরাম ঘরে ফিরে দেখল রিন্নি বিছানায় শুয়ে তার ফিজিক্সের মোটা একটা বই উল্টাচ্ছে। আরাম ঘরে ঢুকে শার্ট খুলতে খুলতে বলল, কি ব্যাপার, আজ কি সূর্য পশ্চিমে উঠেছে? আপনি বই নিয়ে বসেছেন? রিন্নি বইটা মুখের সামনে ধরে বলল, স্যার, এই চ্যাপ্টারটা খুব বোরিং। এই যে ইলেকট্রোম্যাগনেটিজম, এটা কি আমাদের সংসারের ঝগড়ার মতো? আরাব বিছানার এক কোণে বসলো। সংসারের ঝগড়া হলো কেটিক সাউটিক মোশন, এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, কিন্তু ম্যাগনেটিজম হলো সুশৃঙ্খল। এখন ন্যাকামি না করে বইটা রাখুন, আমি খুব টায়ার্ড। রিন্নি হঠাৎ আরাবের খুব কাছে এলো। আরাবের শার্টের হাতাটা টেনে ধরে বলল, স্যার, আপনি কি আমাকে সত্যি পছন্দ করেন নাকি আব্বুর ভয়ে আমাকে সহ্য করছেন? আরাব এক মুহূর্তের জন্য রিন্নির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সে রিন্নির একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। আরাব খুব নিচু স্বরে বলল, রিন্নি, আপনি হলেন সেই নর্থ পোল যার কোনো লজিক নেই, আর আমি হলাম সেই সাউথ
পুল যার লজিক ছাড়া কিছু নেই। আমাদের এই আকর্ষণের কোনো সলিউশন নেই, এটা শুধু অনুভব করা যায়। রিনি একটু লজ্জা পেয়ে গেল। সে আরাবের কাঁধে মাথা রেখে বলল, আপনি তো রোমান্টিক কথাও ফিজিক্স ছাড়া বলতে পারেন না। ঠিক তখনই জানালার ওপাশ থেকে একটা বিকট শব্দ হলো। রিনি আর আরাব দুজনেই চমকে উঠল। জানালার কাছে যেতেই দেখা গেল ফাহিম বাইরে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা ভাঙা পানির পাইপ। আরাব জানলা খুলে চিৎকার করে বলল, ফাহিম, তুই এখানে কি করছিস? ফাহিম তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া, আমি আমি আসলে ড্রেনেজ সিস্টেমের ভেলোসিটি ভাবছিলাম। মানে পাইপটা হঠাৎ করে ফেটে গেল। আরব কপাল চাপড়ে বলল, ভেলোসিটি মাপছিলি না, তুই উকি মারছিলি। কাল সকালে তোকে আমি ল্যাবে নিয়ে গিয়ে সেন্সর বসাবো, দেখি তোর কত ভেলোসিটি। রিনি খিলখিল করে হেসে উঠল। আরাব ফিরে এসে রিনির দিকে তাকিয়ে বলল, দেখুন রিনি, এই বাড়িতে আপনার আর আমার রোম্যান্স মানেই হলো একটা পাবলিক সার্কাস। আপনি কি এখনও মনে করেন এই সংসারটা ডিসিপ্লিন? রিনি আরবের চশমাটা নাক থেকে সরিয়ে দিয়ে বলল, ডিসিপ্লিন দিয়ে কি হবে স্যার? টম আর জেরি কি কোনোদিন ডিসিপ্লিন মেনে রামারি করেছে? আরাব প্ল্যান হাসলো। রিনির বাবার বাড়ি যাওয়ার আগে রাত রিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার হারটা খুলছিল। এমন সময় আরাব ঘরে ঢুকলো। রিনির মনে এখন একটাই চিন্তা, কাল বাড়ি গেলে তারিন ভাই নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা পাকাবে। আর আরাব যদি সেখানে গিয়ে ওনার সেই হিটলারি মেজাজ দেখায়, তবে রিনির মান সম্মান সব যাবে। রিনি হঠাৎ করে দাঁড়িয়ে কাছুমাছু মুখ করে বলল, স্যার, কালকের জন্য আমার একটা ছোট অনুরোধ ছিল। মানে আমার বাবার বাড়িতে গিয়ে আপনি কি একটু বেশি হাসাহাসি করবেন? আর ওই যে তানিন ভাই, ওনার কোনো কথাই দয়া করে রিয়াক্ট করবেন না। আরাব বিছানায় হেলান দিয়ে একটা ফিজিক্স জার্নাল পড়ছিল। রিনির কথা শুনে সে চশমাটা নাকের ডগায় নামিয়ে আর চোখে তাকালো। অনুরোধ? রিনি যে কোনো কাজ আদায় করতে হলে তার বিনিময়ে কিছু দেওয়া দরকার হয়। আমি হাসবো, তানিকে সহ্য করব, বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? রিনি ভ্রু কুঁচকে বলল, কি দেব মানে? আমি তো আপনার বউ, আমার কথা শোনা কি আপনার কর্তব্য না? আরাব জানালাটা বন্ধ করে খাটের উপর রাখলো। তারপর একটা ধূর্ত হাসি দিয়ে বলল, কর্তব্য তো বটেই, কিন্তু কালকের জন্য আমাকে যে ধৈর্য ধরতে হবে, তার জন্য আমার একটা চার্জার প্রয়োজন। ঠিক করেছি, আপনার সাথে একটা ডিল করব। রিনি কৌতূহলী হয়ে একটু এগিয়ে এলো। কিসের ডিল? আরাব গম্ভীর মুখে বলল, ডিলটা খুব সিম্পল। আপনি যদি আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরেন, তবে আমি কালকের বিষয়টা ভেবে দেখব। মানে আমি চেষ্টা করব আপনার ওই কবি সাহেবের মুখে ঘুষি না মেরে হাসি মুখে কথা বলতে। রিনি থতমত খেয়ে গেল। কি, আমি আপনাকে জড়িয়ে ধরবো? সবার সামনে না বললেও এখন তো আমরা রুমেই আছি, তাও কেমন জানি লাগছে। আরাব আবার জার্নালটা হাতে নিল। ওকে, ডিল ক্যান্সেল। কাল তবে তানিন সাহেবকে এক লাথি দিয়ে ওনাকে আপনার বাবার বাড়ির ছাদ থেকে নিচে ফেলবো। রিনি ভয় পেয়ে গেল। সে জানে আরাব যা বলে তাই করতে পারে। সে অনেকক্ষণ চিন্তা করলো, মনে মনে ভাবলো, একবার জড়িয়ে ধরলেই তো ঝামেলা মিটে যায়। রবট মানুষ নিশ্চয়ই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। রিনি খুব সাবধানে পা টিপে টিপে আরাবের সামনে এসে দাঁড়ালো। ঠিক আছে, রাজি, কিন্তু শুধু একবার। আরাব শান্তভাবে উঠে দাঁড়ালো। সে হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়ে বলল, আই অ্যাম রেডি, এবার আপনার ডিল পূরণ করুন। রিনি চোখ বন্ধ করে
খুব ধীর গতিতে আরামের দিকে হাত বাড়ালো। সে ভেবেছিল হালকা করে একটা ছোঁয়া দিয়ে সরে আসবে, কিন্তু রিনি যেই না আরামের গায়ের কাছে এলো, আরাম হঠাৎ নিজের দীর্ঘ 2 হাত দিয়ে রিনিকে এমন এক হ্যাকসা টানে নিজের বুকের সাথে লেপ্টে ধরলো যে রিনি নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। আরাম রিনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রিনির মনে হলো সে কোনো মানুষের আলিঙ্গনে নেই, বরং বিশাল কোনো শক্তিশালী পাহাড়ের নিচে পড়ে গেছে। রিন্নির মুখ আরামের শক্ত চওড়া বুকের সাথে চেপে বসেছে। রিন্নি গঙ্গাতে বলল, স্যার স্যার ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি আমাকে মারতে চান? আরাম রিন্নির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেন রিন্নি, আপনি তো বলছিলেন জড়িয়ে ধরতে। আমি তো শুধু ডিলটা প্রপারলি এক্সিকিউট করছি। রিনি হাত পা ছুটতে শুরু করলো। উফ, আপনার কি হাড়গোড় সব লোহার তৈরি? আমার জান বের হয়ে যাচ্ছে। সালন বলছি। আরাম আরও একটু জোরে চাপ দিয়ে বলল, আর একটু ধরুন, কালকের জন্য আমার পেশেন্স লেভেল এখনও ফুল চার্জ হয়নি। আপনার হার্ট রেট তো বেশ ফাস্ট। রিন্নি এবার মরিয়া হয়ে আরামের পিঠে চিমটি কাটলো। মরবো তো। আমি মরে গেলে কাল বাবার বাড়ি যাবে কে? আপনার ওই ল্যাবের কঙ্কালটা। আরাম এবার হেসে রিন্নিকে আগলা করে দিল। রিন্নি হাঁপাতে হাঁপাতে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ওর মুখ লাল হয়ে গেছে। সে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি একটা জ্যান্ত রাক্ষস। কেউ এভাবে জড়িয়ে ধরে মনে হচ্ছিল কোনো এনাকন্ডা আমাকে গিলে খাচ্ছে। আরাম খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার বিছানায় গিয়ে বসলো। ডিল ইজ ডিল। আমি আমার শর্ত পূরণ করেছি। কাল আমি আপনার বাবার বাড়িতে গিয়ে বুদ্ধের মতো শান্ত থাকব। এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন মিসেস অ্যানাকোন্ডা। রিন্নির আগে গড়গড় করতে করতে আয়নার সামনে গিয়ে নিজের গাল ধরতে লাগলো। রবটটা যে এত শক্তিশালী আগে বুঝলে জীবনেও এই ডিল করতাম না। আমার পাঁজরের হাড়গুলো এখনও মনে হয় ভেঙে গেছে। ঠিক তখন দরজায় কড়া নাড়ল ফাহিম। বাইরে থেকে শোনা গেল তার ফিসফিসে গলা, ভাবি, ভাইয়া কি আপনাকে অঙ্ক করাচ্ছে? অনেক দস্তাদস্তির আওয়াজ পেলাম তো। আমি কি আব্বুকে ডাকবো? আরব জানলার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ফাহিম, তুই যদি আর এক মুহূর্ত দরজার ওপাশে থাকিস, তবে কাল তোকে আমি ওই অ্যানাকোন্ডার মুখেই ফেলে দেব। বাঘ এখান থেকে। রিনি বিছানায় শুয়ে কম্বলটা মাথার উপর টেনে দিল। মনে মনে বলল, কাল বাবার বাড়ি গিয়ে তানির ভাইকে দিয়ে একটা কবিতা শোনাবো। দেখি এই হিটলার তখন কিভাবে হাসি ধরে রাখে। আরাপ লাইটটা নিভিয়ে দিয়ে রিন্নির পাশে শুতে শুতে বিড়বিড় করলো, জেরিকে কনজা করার জন্য মাঝে মধ্যে একটু বেশি বল প্রয়োগ করতেই হয়। গল্প বিপরীত মেরুর টানে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।